আজ আমরা একটি ভূ রাজনৈতিক জটিল পর্যালোচনা করে দেখব, যা স্ট্রিট ফুডের চেয়ে মজাদার, গরম ঝালকারির চেয়েও বেশি মশলাদার। আমরা কথা বলছি কিভাবে চীন ভারতের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এখন তাকে ঘিরে ধরার প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সম্প্রতি পেহেলগ্রামে হামলা বেজিংকে সেই পরিকল্পনায় দ্রুত এগিয়ে নেওয়ার সোনার টিকিট দিয়েছে। ভারত অনেকদিন ধরেই প্রতিবেশী দেশগুলো যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল আর বাংলাদেশকে জোর জবরদস্তি করে এলাকা ভিত্তিক দাদাগিরি করে আসছিল। কিন্তু ভারত চীনকে পশ্চিমা বিশ্বের চোখে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরে একটা মারাত্মক ভুল করেছে, অনেক বড় ভুল। চীন চুপিসারে ভারতের শিকার দেশগুলোর ত্রাণকর্তা সেজে এসেছে এবং এখন বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং কিছু চোখ ধাঁধানো সামরিক কৌশলের মাধ্যমে ভারত নিজেকেই এক প্রকার বন্দী করে ফেলেছে একটা হতাশাজনক পরিস্থিতিতে। আমাদের সঙ্গেই থাকুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। আমি আরজেড রাসেল এবং আপনি দেখছেন আরজেড রাসেল চ্যানেল। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে সেই সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের সাথে যোগ দিন, যারা বিশ্ব রাজনীতির গোপন সংবাদ সামনে আনছে। ভারত যেন গোটা দক্ষিণ এশিয়ার মালিক এমন মনোভাব পোষণ করে থাকে আর ছোট ছোট প্রতিবেশীদের ওপর নিজের প্রভাব খাটায়। শ্রীলঙ্কার কথাই ধরুন, 2022 সালে যখন দেশের অর্থনীতি ভেঙে পড়ল তখন ভারত $4 বিলিয়ন একটি সহায়তা প্যাকেজ দিল, কিন্তু সেটার সাথে শর্ত দিয়েছিল নয়াদিল্লির চেয়েছিল গুরুত্বপূর্ণ বন্দর ও জ্বালানি প্রকল্পের নিয়ন্ত্রণ নিতে। শ্রীলঙ্কা সেই সময় এতটাই অসহায় ছিল যে ভারতীয় শর্ত মেনে চলা ছাড়া উপায় ছিল না। কিন্তু ঠিক তখনই চীন হাজির হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় ঋণ পুনর্গঠন ও বিনিয়োগের প্রস্তাব নিয়ে। 2024 সালের মধ্যে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের প্রভাবাধীন হয়ে পড়ে, ফলে ভারতের মুখে সপাটে থাপ্পড় কষিয়ে দেয়। এরপর মালদ্বীপের দিকে তাকান। ভারত এই দ্বীপ রাষ্ট্রকে নিজেদের সেনা উপস্থিতিকে অগ্রাধিকার দিতে জোর করছিল, কিন্তু 2023 সালের নির্বাচন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু 2024 সালের মে মাসেই ভারতীয় সেনা সরিয়ে দেন এবং চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেন। এরপর নেপাল। ভারত বহুদিন ধরেই সেখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে, কিন্তু 2024 সালে কাঠমান্ডু আনুষ্ঠানিকভাবে পিআরআইতে যোগ দেয় এবং চীনের সঙ্গে $250 কোটি অবকাঠামো প্রকল্পে সই করে, যা ভারতকে বড়সড় ধাক্কা দেয়। আর এখন আসি বাংলাদেশের কথায়। এখানেই মজাদার রসালো নাটক শুরু হয়। 2024 সালে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি হাসিনার মতো নন, যিনি প্রায় ভারতের চাপে নতি স্বীকার করতেন। মোহাম্মদ ইউনূস পরিষ্কার উন্নয়নই তার লক্ষ্য, আর নয়াদিল্লির দাদাগিরির প্রতি তার সহনশীলতা শূন্য। বাংলাদেশ এখন একটি গেম চেঞ্জার, কারণ এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ভঙ্গুর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে ঠিক বাংলাদেশের পাশেই। এই করিডোরটি মূলত ভারত ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যুক্ত করে রাখে। প্রস্থ মাত্র 20 কিলোমিটার। যদি এই করিডোর কোনোভাবে বিচ্ছিন্ন হয় তবে ভারত ভয়াবহ বিপদে পড়বে। চীন ইতিমধ্যেই বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। শুধু 2024 সালেই বিআরআই
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে দিয়েছে $1.4 বিলিয়ন। তৈরি হচ্ছে সড়ক, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র। আর এখানেই চমক, 2025 সালের এপ্রিল মাসে দ্য হিন্দু এর এক প্রতিবেদনে প্রকাশিত হয় যে চীন বাংলাদেশের রংপুর জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে, যেটি চিকেন স্নেক থেকে মাত্র 300 কিলোমিটার দূরে। এটা কোনো বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ নয়, এটি একটা কৌশলগত পদক্ষেপ যা ভারতের জন্য শ্বাসরোধকারী। এবার আসি পহেলগাম হামলার কথায়। 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের বাইসারেন উপত্যকায় সন্ত্রাসী হামলা চালায়। এতে 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। যতই দিন যাচ্ছে বিষয়টি আরো পরিষ্কার হচ্ছে। এই হামলা অনেকটা অভ্যন্তরীণ চক্রান্ত বা ইনসাইড জব বলেই মনে হচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নয়াদিল্লি এই ঘটনাকে কাজে লাগাতে চাইল শক্তি প্রদর্শন ও ঘরোয়া সমর্থন আদায়ের একটি সুযোগ হিসেবে। মুসলিম বিরোধী কাঠ খেলে আমজনতাকে উস্কে দিতে চাইল, যেটা অনেক বড় ভুল। ভারত পাকিস্তানি বিমানের জন্য ভারতের বিমানবন্দরগুলো নিষিদ্ধ ঘোষণা করে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেয়। মোদি ভেবেছিলেন পাকিস্তান পিছু হটবে। স্পয়লার অ্যালার্ট, তা হয়নি। চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, আর চীন এসেছে বন্ধুত্বের হাত বাড়িয়ে। এবার চলুন আরেকটু বড় পরিসরে তাকাই। গত 6 মাস ধরে চীন ভারতের প্রতি দাবার গ্র্যান্ড মাস্টারের মতো নিখুঁতভাবে এক একটা চাল চালছে। শুরুটা হয় 2025 সালের জানুয়ারিতে একটি বিস্ময়কর ঘোষণার মাধ্যমে। পাকিস্তান চীনের কাছ থেকে 40টি J-35 পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনার জন্য চুক্তি স্বাক্ষর করে। অন্যদিকে ভারতের তেজস প্রকল্প এখনো হাস্যকর অবস্থায় দশকের পর দশক পড়ে আছে। চীনের প্রযুক্তিতে সমৃদ্ধ পাকিস্তানের বিমান বাহিনী এখন ভারতের পুরনো সুখোই জেট এবং 33টি ফরাসি রাফাল জেটকেও টেক্কা দিতে সক্ষম। আর একটু মজার চিন্তা করুন, হয়তো ফ্রান্স গোপনে স্বস্তি বোধ করছে যে ভারতের রাফাল জেটগুলো এখনো পাকিস্তানের J-10C এর মুখোমুখি হয়নি। কেউ চায় না তাদের চকচকে যুদ্ধবিমান চীনা প্রযুক্তির কাছে অপমানিত হোক। এরপর এলো সেই খবর যা ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের কাঁপিয়ে দেয়। বাংলাদেশের রংপুর জেলা, যেখানে ইতিমধ্যে চীনের বিমান ঘাঁটি নির্মাণ হচ্ছে, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অপারেটিভরা সক্রিয় রয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে জানা যায়। ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশে বেশি শক্তিশালী, তবুও এখন তারা হিমশিম খাচ্ছে। পহেলগাম হামলার পর মোদির ঘৃণা উস্কানি প্রচন্ডভাবে বুমেরাং হয়ে ফিরে এসেছে। পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে ভারত বরং বাংলাদেশকে আরো বেশি চীনের দিকে ঠেলে দিয়েছে। একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি জেনারেল ফজলুর রহমান এনডিটিভিকে 2025 সালের 3রা মেতে বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে ঢাকার উচিত চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের কথা ভাবা। বাংলাদেশের সরকার অবশ্য এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে, তবে বার্তাটি ছিল স্পষ্ট। ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতের অহংকারী মনোভাবের জন্য আর সন্তুষ্ট নয়। চীনের কৌশল যেন এক বিষধর অজগরের মতো ধীরে পরিকল্পিতভাবে ভারতকে চেপে ধরেছে। BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং এখন বাংলাদেশকেও তার প্রভাব বলয়ে বেঁধে ফেলেছে। 2024 সালের হিসেবে $62 বিলিয়ন মূল্যমানের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর TPEC পাকিস্তানের গাওয়াদার বন্দরকে সরাসরি বেইজিং এর অর্থভান্ডারের সঙ্গে সংযুক্ত করেছে। গাওয়াদার শুধু একটি বন্দর নয়, নামে না থাকলেও এটি মূলত চীনের একটি দুর্গ। আপনার কি মনে হয়, ভারত যদি ওই বিনিয়োগের ব্যাপারে হুমকি দেয়, চীন চুপ করে বসে থাকবে? একদম না। বেইজিং এর রাষ্ট্রীয় গণমাধ্যম
যেমন গ্লোবাল টাইমস পাহেলগাম হামলাকে স্থানীয় ইস্যু বলে তুলে ধরেছে এবং সূক্ষ্মভাবে পাকিস্তানের বয়ানকে সমর্থন করেছে এবং ভারতের সীমান্ত পার সন্ত্রাসবাদ দাবি খারিজ করে দিয়েছে। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহাং হামলার পর শোকবার্তা টুইট করেন, কিন্তু পাকিস্তানের নাম একবারও উল্লেখ করেননি। এই ইচ্ছাকৃত উপেক্ষা ছিল নয়াদিল্লির প্রতি এক কূটনৈতিক মধ্যমা। ভারত নিজেই নিজেকে ফাঁদে ফেলেছে। পাহেলগামের পর মোদির যুদ্ধেন্দেহী ভাষণ ছিল জনপ্রিয়তা বাড়ানোর একটি চাল, কিন্তু এখন তার জন্য সেই কথাগুলোর দায় থেকে সরে আসা সম্ভব নয়। পাকিস্তানের পিছু হটার মতো অবস্থা নেই। তার সেনাবাহিনী সব রাজনৈতিক দলকে ব্রিফ করেছে এবং যে কোনো ভারতীয় দুঃসাহসিকতার বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে মোদি উত্তেজনায় উস্কে ওঠা ভারতীয় জনমতকে তাকে পিছু হটার সুযোগ দিচ্ছে না। পিছিয়ে আসা মানেই মুখে চুন কালি মাখা। এর মাঝে চীন বাংলাদেশকে সশস্ত্র করছে। 2024 সালে ঢাকা পেয়েছে $50 কোটি সামরিক সহায়তা। ডিএনএ ইন্ডিয়ান এর প্রতিবেদন অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চল এখন যে এক বিস্ফোরক বারুদ ভান্ডার, আর শিলিগুড়ি করিডর এখন এতটা অস্থির ও ভঙ্গুর মনে হয় না। ভাবুন, ভারতের এখন এমন অবস্থা যে বারে গিয়ে ঝামেলা পাকাতে শুরু করলো, কিন্তু পরে বুঝলো বাউন্সার। প্রতিপক্ষে আছে বিশালদেহী কিছু রেসলার বন্ধু। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল আর বাংলাদেশ ধীরে ধীরে চীনের কক্ষপথে চলে যাচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী প্রস্তুত। ভারতের রাফায়েল যুদ্ধবিমানগুলো যেন কাগজের উড়োজাহাজ বানিয়ে দেবে। আর রংপুরের সেই চীনা বিমান ঘাঁটি, এটা যেন বেইজিং ভারতে এসে সরাসরি একটা ট্যাঙ্ক বসিয়ে দিচ্ছে। পহেলগাম হামলার পর ভারত ভিকটিম কার্ড খেলতে চেয়েছিল, কিন্তু এর ফলে যা হয়েছে তা হলো চীনের হাতে একটানা মাইক তুলে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের প্রভাব আরো জোরে প্রচার করতে পারে। এখন কি ভারতের চাল ফুরিয়ে আসছে? অর্থনীতির অবস্থা টালমাটাল, গ্রোথ কমেছে, আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রতিবেশী দেশগুলোতে $1 বিলিয়ন বিনিয়োগ দিচ্ছে। মোদি যতই দেশে আবেগের রাজনীতি করুন, এই বাস্তবতা ঢেকে রাখতে পারছে না। ভারত চারপাশ থেকে ঘিরে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে আপনি হয়তো আরো কিছু চীনা সামরিক চুক্তি দেখতে পাবেন। হয়তো মালদ্বীপে একটা নৌঘাঁটিও বসতে পারে। ডিএনএ ইন্ডিয়া এমনটাই অনুমান করছে। ভারতের গোয়েন্দা সংস্থা হয়তো বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আর চীন সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকায় সেটা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। পাহেলগাম ঘটনাটি শুধু ভারতের দুর্বলতা প্রকাশ করেনি, এটা ভারতের পতনের গতি আরো বাড়িয়ে দিয়েছে। এই ছিল ভারতের ভ্রান্ত কূটনৈতিক চালগুলোর খোলামেলা চিত্র। চীন ধৈর্য ধরে খেলেছে লং গেম, আর ভারত নিজেদের ভুলে চীনের জয়কে সহজ করে দিচ্ছে। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, আর RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরো তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য। কমেন্টে জানান, ভারত কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি এখানেই শেষ? পরের পর্বে দেখা হবে।